বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নাসার মহাকাশযান আছড়ে পড়ল বুধের বুকে। টানা 11 বছরের সফল মিশনের পর বৃহস্পতিবার রাতে জ্বালানির অভাবে বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে এই মহাকাশযানটি। নাসার একটি মহাকাশযান আছড়ে পড়ল বুধের বুকে। টানা 11 বছরের সফল মিশনের পর জ্বালানির অভাবে বৃহস্পতিবার বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে এই মহাকাশযানটি। এটিই প্রথম মহাকাশযান যেটি বুধের কক্ষে সফলভাবে প্রবেশ করতে পেরেছিল। বৃহস্পতিবার বিকেল 3:26 নাগাদ বুধের বুকে আছড়ে পড়ার আগে টুইটারে নিজের অন্তিম ফেয়ারওয়েলের কথা ঘোষণা করে নাসার এই মহাকাশযান। এই 3 মিটার লম্বা মহাকাশযানটি 2004 সালে বুধের কক্ষের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এই যানটির সৌজন্যেই জানা গেছে ছোট্ট গ্রহ বুধের বুকে বরফের আকারে জমাট বেঁধে আছে জল। জানা গিয়েছিল বুধে রয়েছে বহু উদ্বায়ী উপকরণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুপ্রিম কোর্টের মামলার রায় না বের হলেও 2010 সালে নিয়োগকৃত শিক্ষকের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিয়মিত শিক্ষক হিসেবে যার যা সুযোগ সুবিধা পাওয়ার কথা সবটাই পাবে। যাদের চাকরিতে 5 বছর পূর্তি হচ্ছে চলতি বছরেই, আগামী 21শে মে থেকে তাদের নিয়মিত বলে ধরা হবে। দূরভাষে খবর ত্রিপুরা একথা জানান বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। সুপ্রিম কোর্টের মামলার রায় না বের হলেও 2010 সালে নিয়োগকৃত শিক্ষকদের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিয়মিত শিক্ষক হিসেবে যার যা সুযোগ সুবিধা পাওয়ার কথা সবটাই পাবে। 2010 সালে রাজ্য সরকার স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করেছিল। যাদের চাকরিতে 5 বছর পূর্ণ হচ্ছে চলতি বছরই, এর মধ্যে স্নাতক শিক্ষকরা আগে নিয়োগ পাওয়ায় তাদের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 21শে মে থেকে তাদের নিয়মিত বলে ধরা হবে। দূরভাষে খবর ত্রিপুরাকে এই বিষয়ে বিস্তারিত জানান বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। না, এই যে 10,323 জনের নামে যে মামলা হয়েছিল, হাইকোর্ট যে রায় দিয়েছে, তারপরে তো আমরা এখন সুপ্রিম কোর্টে গেছি হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে। এখন সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন আছে, ডেট পড়েছে। তো শুনানি কবে নাগাদ শুরু হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ মামলার যারা প্রতিপক্ষ আছে তাদেরকেও নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে, সব হয়েছে। এখন এটা শেষ পর্যন্ত কি হয় আমাদের অপেক্ষা করতে হচ্ছে আর কি। তবে আমাকে কয়েকজন সাংবাদিককে আজকে প্রশ্ন করেছিল যে যাদের 5 বছর হয়ে গেছে এরকম যারা আছে চাকরির মধ্যে, প্রাইমারি টিচার তো গত বছরে, তার আগে যারা, তো তাদের কি হবে? আমাদের বক্তব্য হচ্ছে এটা সরকারি সিদ্ধান্ত। যে মন্ত্রী জানান, কেউ মামলা করেছে বলে শিক্ষকরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে এরকম নয়। যার যখন থেকে সুযোগ সুবিধা পাওয়ার কথা সবটাই পাবে। সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে যাদের 5 বছর হয়ে গেছে, অন্য ক্ষেত্রে রেগুলার পোস্টের এগেন্স্টে 5 বছর সব সরকারি কর্মচারীর ক্ষেত্রেই মানে ওই 5 বছর ফিস পেতে থাকে। তো এই ক্ষেত্রেও শিক্ষকরাও ফিস পেতে 5 বছর কাটায়। তারপর 5 বছর কমপ্লিট হয়ে গেলে রেগুলার স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো সেগুলো পায়। এই ক্ষেত্রেও তারা সবই পাবে। এদিকে মন্ত্রীর বক্তব্যের আগে গোটা রাজ্যে শিক্ষক মহলে 2010 সালের শিক্ষকদের নিয়মিতকরণ নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছিল। দপ্তর থেকে কেউই শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলেনি। যা কিছু খবর বেরিয়ে আসে তা সংগঠন মারফত। তবে সুপ্রিম কোর্টের রায় যেদিকেই যাক, বর্তমানে চাকরি নিয়ে অনিশ্চয়তা থাকা শিক্ষকদের কাছে নিয়মিতকরণের খবর যথেষ্ট আনন্দদায়ক। কারণ 2014 সালের 7 মে যখন হাইকোর্ট একসঙ্গে 10,323 জনের চাকরি বাতিল করে দিয়েছিল, তখন নির্দেশ ছিল ওই বছর 31 ডিসেম্বরই সবার চাকরি শেষ হয়ে যাবে। রাজ্য সরকার শিক্ষকদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। সর্বোচ্চ আদালত হাইকোর্টের সেই রায়কে স্থগিত রেখেছে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত। রাজ্য সরকারও তাই শিক্ষকদের চাকরিতে নিয়মিত করে নিচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। আগামী 21 মে শিক্ষকদের 5 বছর পূর্ণ হলেও নিয়মিত হিসেবে বেতন পেতে কিছুটা সময় লাগতে পারে। উল্লেখ্য, 2010 সালে বিদ্যালয় শিক্ষা দপ্তর স্নাতক স্তরে 4,617 জন শিক্ষককে নিয়োগ করেছিল। আর ওই বছর স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ হয়েছিল প্রায় 1100। স্নাতক শিক্ষকরা নিয়মিত হয়ে গেলে জুলাইয়ে স্নাতকোত্তর শিক্ষকরাও নিয়মিত হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ 1 মে সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শ্রমিক সংহতি দিবস। ঐতিহাসিক মে দিবস বিশ্বের খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে বাঁচার প্রেরণা জুগিয়েছে। এদিন সারা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই শ্রমিক সংহতি দিবস। 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ঐতিহাসিক মে দিবস বিশ্বের খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে বাঁচার প্রেরণা জুগিয়েছে সংগ্রামী প্রেরণা। আজ থেকে 129 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমজীবী মানুষেরা সাম্রাজ্যবাদী পুঁজিপতি শোষক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলেন। 1866 সালে এই শহরের কারখানায় দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন।
সেদিন ছিল 1 মে, শনিবার। শ্রমিকেরা শিকাগো শহরের দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে মিছিল বের করেছিলেন এবং সেদিন আমেরিকার বিভিন্ন কলকারখানায় শ্রমিকেরা সাধারণ ধর্মঘট পালন করেন। শ্রমিক আন্দোলন ব্যাপক আকার নেয়। ধর্মঘটের বিস্তৃতি ঘটতে থাকে আমেরিকার বিভিন্ন শহরে। পুলিশ শ্রমিকদের গ্রেপ্তার করে এবং বিচারের নামে প্রহসন করে শিকাগোর মরণজয়ী শ্রমিক নেতা পার্সনস, স্পাইস, ফিশার ও অ্যাঙ্গেলকে ফাঁসি দেওয়া হলো। মহান শ্রমিকদের আত্মত্যাগ বৃথা যায়নি। সারা পৃথিবীতে আন্দোলন ছড়িয়ে পড়ল। 1989 সালের 14 জুলাই বাস্টিল দুর্গের পতনের শতবার্ষিকী উপলক্ষে বিশ্বের নানা দেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ প্যারিসে সমবেত হন। সেদিন সিদ্ধান্ত হয় প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হবে। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে 1 মে শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। সমগ্র বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্য যথাযথ মর্যাদায় পালিত হল মহান এই দিনটি। এদিন নানা রাজনৈতিক দল, শ্রমিক সংগঠনগুলো সহ গণতান্ত্রিক সংগঠনগুলো দিনটি উদযাপন করে। এছাড়াও সিপিএম ও তার শ্রমিক সংগঠন সিআইটিউর উদ্যোগে রাজ্যের প্রতিটি পার্টি অফিসে সকাল বেলায় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পালন করে দিনটি। এছাড়াও পার্টির উদ্যোগে বিভিন্ন স্থানে হয় হলসভা। এদিন রাজধানীর সিপিএম দলের সদর কার্যালয়েও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। সকালে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। তারপর দলীয় নেতা কর্মীরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মে দিবস সম্পর্কে বলতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস গোটা পৃথিবীর শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবী মানুষ তার অধিকার রক্ষা শুধু না, তার অর্জিত যাবতীয় সুযোগ সুবিধা এটাকে রক্ষা করে পুঁজির শোষণ থেকে মুক্ত হওয়ার লড়াই চালায়। সেই লড়াইতে একে অপরের সাথী, একে অপরের বন্ধু। 1 মে থেকে 3রা মে পর্যন্ত 1886 সালে আমেরিকার হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা লড়াই করছিল। এছাড়াও সিপিএম পার্টির উদ্যোগে সুনামুড়া পার্টির মহকুমা দপ্তর সহ প্রতিটি অঞ্চল দপ্তরের সামনে এবং সিআইটিউ দপ্তরগুলির সামনেও যথাযথ মর্যাদায় পালিত হয় দিনটি। উপস্থিত ছিলেন পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, কাজল ঘোষ, সুনামুড়া অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের প্রতি। মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তী বলেন, এটা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস 1986 সালের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের উপর ব্যাপক আক্রমণ সংগঠিত হয়েছিল, শ্রমিকরা নিহত হয়েছিলেন। এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস করার জন্য বিরাট লড়াই ছিল শ্রমিকদের। একসময় এটা হয় যাতে তাদের উপর শোষণ না থাকে, বঞ্চনা না থাকে, নিপীড়ন না থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই শোষণ আজকেও পৃথিবীর দেশে দেশে বিদ্যমান। যে লড়াই, এই লড়াই চলছে। এই লড়াইয়ের মূল উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যে সমাজ ব্যবস্থা এখন আছে, শোষণের সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে শোষণহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার সংগ্রাম, সেই সংগ্রাম আগামী দিনও চলবে। রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিপিএম গণসংগঠনের ডাকে এক বিরাট মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয় বিশালগড়েও। সিআইটিউর সমস্ত গণসংগঠনের ডাকে এদিনের মিছিল অফিসটিলা কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশালগড়ের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিশালগড় মোটর স্ট্যান্ডে এক জনসভায় মিলিত হয়। মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা গেছে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহাকে। জনসভায় মন্ত্রী ভানুলাল সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আরএসপি রাজ্য নেতা প্রাণকৃষ্ণ আচার্য, সিপিএম জেলা সম্পাদক গৌড়া চক্রবর্তী সহ আরো অনেকেই। আমাদের দেশে, পৃথিবীতে ধনী শ্রেণী শাসন চলছে, অল্প কয়েকটা রাষ্ট্র বাদ দিলে বলে যেখানে সমাজতন্ত্র আছে। চীন আমার পাশের দেশ, সেখানে গরিবের সংখ্যা মাত্র 5% বিপিএল। আমাদের এখানে সরকারি ভাষা অনুযায়ী 40, আসলে 80%। কেন? ওইখানে সমাজতন্ত্র, এখানে ধনতন্ত্র। ধনতন্ত্র নয়, সমাজতন্ত্রে আমাদের মুক্তির পথ। শোষণ বন্ধ করতে পারবে কে? কার্ল মার্কস 1848 সালে বলে দিয়েছে,
এ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস শ্রেণী শোষণের ইতিহাস। এই শোষণ বন্ধ না হলে মানুষের মুক্তি হবে না। শোষণের শুধু রূপ পাল্টায়। দাস ব্যবস্থায় যে বর্বর ব্যবস্থা ছিল সামন্ততন্ত্রে তা কিছু হালকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। 3 টাকা 96 পয়সা এবং ডিজেলের লিটার প্রতি 2 টাকা 37 পয়সা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই দাম কার্যকর হয়েছে। মধ্যবিত্তের সংসারে জোড়া ধাক্কা, এক লাফে প্রচুর দাম বেড়ে গেল পেট্রোল ডিজেলের। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এক ধাক্কা লিটার প্রতি 3 টাকা 96 পয়সা দামি হলো পেট্রোল। একই সঙ্গে ডিজেলের দাম বাড়ল লিটারে 2 টাকা 37 পয়সা। তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলেই পেট্রোল ও ডিজেলের এই মূল্য বৃদ্ধি। পয়লা বৈশাখে সুখবর দিয়ে দাম কমেছিল পেট্রোল ডিজেলের, কিন্তু দীর্ঘদিন স্থায়ী হলো না সেই স্বস্তি। এক ধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আশঙ্কা তৈরি হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে সংসদে বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হতে পারে মোদী সরকারকে। গত বছর আগস্ট থেকে এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত 10 দফায় কমে জ্বালানি তেলের দাম। ফলে পেট্রোলের দাম লিটার প্রতি মোট 17 টাকা 11 পয়সা কমে, ডিজেলের দাম কমে 12 টাকা 96 পয়সা। এরপর 16 ফেব্রুয়ারি বাড়ে পেট্রোলের দাম। পয়লা মার্চ 1 দফা দাম বাড়ে ডিজেলের। এরপর 2 দফা দাম কমে জ্বালানি তেলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ট্রিপারের চাপায় প্রাণ হারালো এক প্রতিবন্ধী যুবক। ঘটনা সোনামুড়া থানাধীন আড়ালিয়া পঞ্চায়েত এলাকায়। ঘাতক গাড়িটি আটক করে ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও যান সন্ত্রাসের শিকার এক প্রতিবন্ধী যুবক। ঘটনায় সোনামুড়া থানাধীন আড়ালিয়া পঞ্চায়েত এলাকায়। ঘটনায় জানা যায়, এলাকারই আলফুমিয়ার জমিতে মাটি ফেলার কাজ করছিল একটি ট্রিপার গাড়ি। শুক্রবার সকাল 11:45 নাগাদ TR01Y 1657 নম্বরের ট্রিপার লরিটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। তখন গাড়িটির পেছনে দাঁড়িয়েছিল এলাকারই কৃষক শামসু মিয়ার 22 বছরের প্রতিবন্ধী ছেলে মনির হোসেন। এমন সময় হঠাৎই ট্রিপারের চালক গাড়িটিকে পেছনের দিকে আনতে গেলে গাড়িটির পেছনে দাঁড়িয়ে থাকা মনির হোসেন গাড়িটির নিচে চাপা পড়ে। তার মাথা বুক থেতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয় প্রচুর স্থানীয় মানুষ। ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করে এবং ঘাতক গাড়িটিকে আটক করে। পরে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায়। আমিও যথারীতি সাইড থেকে আই আজকে শুক্রবার 12টার দিকে হঠাৎ সিল্লানি পরে যে এখানে একটা ছেলে গাড়ি দিছে পড়ছে। আমার মা সিল্লানি দেয়, তখন আমি আইয়া দেখি যে সে এমনি শুয়ে রয়েছে। তবে আমরা মনে করছি যে হয়তো বা তার প্রাণ আছে এরকম, কিন্তু পরে দেখা গেছে আরো কাছে যেয়ে দেখা গেছে না, মানে সাথে সাথেই স্পট ডেড হয়ে গেছে আর কি। তারা সিলে করে গাড়ি ঠেলে হয়ে গেছে। আমি উড়িয়ে দেখছি, আমি এদিকে দেখছি, আমি দেখছি ড্রাইভার যাইতে গিয়েছে এইদিকে ইয়ার দেই পড়ে রয়েছে। আমি একটা টেলিফোন পাওয়ার মাত্রই আমরা আইসি। আমরা কয়েকটা জায়গায় আমরা খুঁজার পর একজন লোক পাঠাইলো এখানে, এদিকে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আইয়া দেখছি, আমরা জানতে পারলাম গাড়িটা ব্যাগ মাটি ফাড়াইতে আসলো ব্যাক গিয়ারে। তখন একটা ছেলে পিছন দিক দিয়ে পড়ে গেছে চাক্কার নিচে। এরপরে আমরা পাইলাম, এখন আমাদের যা পুলিশের যা কার্যকরী আমরা করছি, এখন আমরা বডি মর্গে পাঠিয়ে দিচ্ছি। না না না, দরজারের কোনো তো এখন ড্রাইভারও পাওয়া দিচ্ছে না, কিন্তু শুনতে পারছি গাড়ির মালিকের নাম তাজুল নাকি, আড়ালিয়া উত্তরপাড়া, মনির হোসেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা আড়ালিয়া এলাকায়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশের লকআপের ভিতরেই এক ব্যক্তির মৃত্যু ঘটল রাধাকিশোরপুর থানায়। মৃত ব্যক্তি উদয়পুর ছনমন এলাকার 42 বর্ষীয় নূর ইসলাম। সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে পুলিশ। পুলিশের লকআপের ভিতরেই এক ব্যক্তির মৃত্যু ঘটল রাধাকিশোরপুর থানায়। মৃত ব্যক্তি উদয়পুর ছনবন এলাকার নূর ইসলাম, তার বয়স 42। শুক্রবার ভোরে নজরে আসে লকআপে থাকা অন্য 2 ব্যক্তির। নূর ইসলামের সাথে থাকা অন্য 2 লকআপ বন্দির কথায় জানা যায়, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তার। পুলিশের ধারণাও এইরকমই, যদিও ডিআইজি উত্তম মজুমদার জানান ঘটনার তদন্ত চলছে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে এবং গোটা ঘটনার তদন্তক্রমে বিষয়টি স্পষ্ট হবে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পুলিশের কাছে খবর আসে উদয়পুর পূর্ত দপ্তরের অফিসে মদমত্ত অবস্থায় এক ব্যক্তি উচ্ছৃঙ্খল আচরণ করছে। পুলিশের মোবাইল টিম বেলা 2টা নাগাদ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নূর ইসলামকে। প্রায় একই সময়ে অন্য স্থান থেকে অসীম রুদ্র নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। বেলা 2:30 নাগাদ উভয়কেই রাখা হয় থানার লকআপে। রাত 8:30 নাগাদ মদমত্ত অবস্থায় হরেকৃষ্ণ দত্ত নামে আরও একজনকে এনে ঢোকানো হয় থানার লকআপে। রাতে তারা থানা থেকে দেওয়া ভাতও খায়। অনেক রাত পর্যন্ত লকআপে থাকা 3 জনের মধ্যে কথাবার্তাও হয়। শুক্রবার ভোরে পাহারারত পুলিশকর্মী ডেকে ওঠায়। 2 জন ঘুম থেকে উঠলেও নূর ইসলাম না ওঠায় অন্য 2 জন যখন তাকে উঠাতে যায় তখনই দেখা যায় নূর ইসলামের দেহ শীতল অবস্থায় শক্ত হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে তাকে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে থানায় ছুটে আসে জেলার এসপি প্রবীর মজুমদার, অতিরিক্ত এসপি তপন দেববর্মা, এসডিপিও রতন দাস। খবর দেওয়া হয় মৃতের বাড়িতে। ছনবন এলাকা থেকে দলে দলে মানুষ এসে ভিড় জমায় হাসপাতাল ও থানায়। ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে ছুটে আসে ডিআইজি উত্তম কুমার মজুমদার। তিনি হাসপাতালে গিয়ে মৃতের পরিবার ও এলাকার লোকজনদের ঘটনা সুষ্ঠু তদন্ত হবে বলে আশ্বস্ত করেন। পরে থানায় এসে মৃত নূর ইসলামের সাথে লকআপে থাকা অন্য 2 জনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। ডিআইজি উত্তম মজুমদার জানান, যে লোকটা মারা গেছেন উনি একটা জায়গায় আন্ডার ইনফ্লুয়েন্স অফ লিকার হি ওয়াজ ক্রিয়েটিং নিউসেন্স। তো এমন অবস্থায় পুলিশের একটা পেট্রোল পার্টি ওনাকে পেয়ে তারপরে থানাতে আনা হয়েছিল। উচ্ছৃঙ্খলতা করার জন্য আরেকজন লোককে থানাতে আনা হয়েছিল এবং 2 জনকে মেডিকেল করানো হয়েছে। অন্য 2 জনের সঙ্গে কথাবার্তা বলে যতদূর জানলাম তখন উনি ওদেরকে বলছিলেন যে ভাই আমার বুকে যেন বুকটা একটু কামড়ায়, তো আমার একটু গ্যাসের প্রবলেম আছে। তো আর এর থেকে বেশি কিছু ওরা যা বলছে যে এর থেকে বেশি কিছু বলেনি। 3 জনকে ডেকেছে। তো 2 জন তখন কাছে এসছে, আরেকজন সে তখনও ঘুমানো অবস্থা, রেসপন্স করছে না। তো সঙ্গে সঙ্গে সেন্ট্রি আমাদের ডিউটি অফিসারকে বলেছে এবং নেওয়ার পরে ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়েছে। তো কিছুক্ষণ করে ডাক্তাররা ওনাকে ডেড হিসেবে ডিক্লেয়ার করেছে। এখন এটা পোস্টমর্টম হচ্ছে। আইনগতভাবে যা যা করার সব কিছু করা হবে যাতে এখানে ভিকটিম পার্টিও যাতে পুলিশের কাজে যাতে স্যাটিসফাইড হয়। প্রাথমিকভাবে এতটুকু পেয়েছি, তো বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং এগুলি পেলে আমরা বলতে পারবো। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এক অংশের মানুষ পরিস্থিতিকে জটিল করে তোলার চেষ্টা করে, যদিও তা সম্ভব হয়নি। ছনবনের কিছু অভিভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অন্যদিকে একই সময়ে থানার লকআপে থাকা অসীম রুদ্র ও হরেকৃষ্ণ দত্ত উভয়ই ঘটনার সম্পর্কে জানান সংবাদ মাধ্যমকে। একসাথে ঢুকছিলাম 3টা 3:30 বাজে, তখন আমি বললাম যে দাদা আমি এখন কথা স্টপ করে কানে কথা বললাম, ঘুমাই না। হ্যাঁ, কথা বলে আমরা সকালে যাবো। এমনি সকালে যে ডিউটি সেন্ট্রি কিনে এসে আইসা তোমরা 3 জন একসাথে আইলো। আমি ঠেলা দিলাম, আমি ঠেলা দিল আমার জায়গায় গেছে, কোনো কাজ করছে না, কোনো মাছের আছে। হ্যাঁ, তুই তাইলে উঠো না, তাইলে না উঠো না, তুই তাইলে সেন্ট্রিকে ঠেলা দিত, মানে ঠেলা দিয়ে দেখতে ডাক দিতে উঠে না ক্লিয়ার করে সেন্ট্রিকে করলো। হ্যাঁ, ডাকাইলো আর অন্য। বাজারে প্রচার হওয়া পুলিশের মারধরে মৃত্যু হয় নূর ইসলামের। সেই প্রচার নস্যাৎ করে দেন তারা জানান ন্যূনতম মারধরও করা হয়নি, তাদের এনে লকআপের ভিতর রাখা হয়। রাতে তারা কথাবার্তাও বলে। 2 জনের কারোরই পুলিশের বিরুদ্ধে কোনো প্রকারের অভিযোগ নেই বলে জানান তারা। হাসপাতালের মর্গে সাধারণ মানুষের উপস্থিতিতেই নূর ইসলামের ময়নাতদন্ত হয়। প্রাথমিকভাবে জানা যায় শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই। মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃতের স্ত্রী ও এক মেয়ে রয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তরফ থেকে গোটা ঘটনার তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক রতন দাসকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাড়িতে নির্জনতার সুযোগে 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল 16 বছরের যুবক তাপস দাসের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায়। অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাড়িতে একা পেয়ে 14 বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল 26 বছরের যুবক তাপস দাসের বিরুদ্ধে। তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকাতে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। এদিন দিনদরিদ্র বাবা ও মা নাবালিকার মাসির বাড়িতে কোনো এক কাজে গিয়েছিলেন। তার ছোট বোনও পাশের বাড়িতে খেলতে গিয়ে বৃষ্টির জন্য আটকে পড়ে। এই সুযোগে হাওয়াইবাড়ি থাংনাই বাজারের পাশের বাসিন্দা সুনীল মোহন দাসের ছেলে মোটর শ্রমিক তাপস দাস বাড়িতে ঢুকে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই নাবালিকার মা
বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। ঘটনাটা বৃষ্টির সময় বড় বৃষ্টিটা যাইছে এই সময় বলে তাই ঘুমাই রয়েছে চুপির মেয়েতে ঘুমাই রয়েছে পরে হে বলে আইসে আয়া কইছে টিভি চালাইতো কইছে কারেন্ট নাই টিভি চালাইতাম বলে কিছু কইছে না। এরপরে বলে দরজাটা লাগাই লিছে, দরজাটা লাগাইয়া এরপর তো বলে তাই মুখ সুগাতা ধুইরা খাটের উপরে মুখ। পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে, তারপর তাকে খোয়াই আদালতে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অজানা রোগের তাণ্ডবে আতঙ্কিত শান্তিরবাজার মহকুমা এডিসি ভিলেজ পাতিছড়া এলাকার মানুষ। বুধবার ভোররাত্রি থেকে অজানা রোগ ছড়িয়ে পড়াকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এডিসি ভিলেজ পাতিছড়ায়। বুধবার ভোর রাতে হঠাৎ করে এক মহিলা স্তন বিলুপ্তিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার সকালে লিঙ্গ বিলুপ্তি ঘটে পাড়ার আরও 2 যুবকের। ধীরে ধীরে এই রোগ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর যায় শান্তিরবাজার মহকুমা প্রশাসনের অফিসে। মহকুমা প্রশাসন থেকে ডিসিএম এর নেতৃত্বে মেডিকেল টিম যায় ঘটনাস্থলে। শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তর জল দিয়ে পরিষ্কার করে পাতিছড়া বাজার। এখনো পর্যন্ত মোট 6 জনের লিঙ্গ বিলুপ্তি ঘটেছে। বিধায়ক জসবীর ত্রিপুরাও ঘটনাস্থলে ছুটে যান। এদিকে গ্রামের মানুষের ধারণা কোনো তান্ত্রিক তার তন্ত্রমন্ত্রের সাহায্যে এইসব কিছু করছে। তাই গ্রামের মানুষ ডাক্তারি চিকিৎসার উপর ভরসা না করে ওঝা বৈদ্যের কাছে ছুটছে। গ্রামের বাসিন্দা অবনীমক জানান, এখনো পর্যন্ত 6 জন এই রোগে আক্রান্ত হয়েছে, তাই এই 6 জনকে বৈদ্যের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কত জনের হয়েছে? এমন 5-6 জন মনে হয়। লিঙ্গ বিলুপ্তির কথা জানান গ্রামের বাসিন্দা উর্গাজায় মগ। তিনি আরো জানান, ওঝার কাছে গেলে সব ঠিক হয়ে যায়, ওই ওঝার কাছ থেকে আসলে পুনরায় এই রোগ দেখা দিচ্ছে। ভালো হয়ে গেছে, আবার এখানে গেছে জেলে হইছে, এখন আবার এই আইলে বাড়িতে আবার গাইছে যাইতে আইতে কি হয়েছে সৈন্য হামাইছে, কি হয়েছে সৈন্য হামাইছে, কনে করেছি কইতে পারে না, ওই অমুক গেছে অমুক করছে, এমনি না শুনে। কতজন হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত তেমনি তো 7 জন গেছে, ওই 7টা গেছে একজন, এনে হয়েছে 6 জন। হয়েছে যে মানুষ 7টা মানুষ 1-2 জন আসছিল, একজন হয়ে গেছে। পাতিছড়িতে অজানা রোগের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। আক্রান্ত রোগীদের হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রামের মানুষদের ভয় না পেতে বোঝানো হচ্ছে। পরিস্থিতি বর্তমানে অনুকূলে, জানান শান্তিরবাজারের ডিসিএম। খবর পাই যে তুলাইবাড়ি ব্লকের আন্ডারে পাতিছড়া একটা জায়গা আছে, সেখানে কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। উপজাতি যে আমাদের জনগণ আছে ওদের মধ্যে কিছুজন এতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমরা খবর পাওয়া মাত্রই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম, পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই আসে এখানে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরও জানানো হয়, ওরাও টিম নিয়ে এসেছেন। যা যা আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে করার প্রয়োজন আমরা করেছি। মাননীয় এমএলএ যশোবীর ত্রিপুরাও এখানে উপস্থিত ছিলেন আমাদের সাথে। তো এখন যা করণীয় আমরা করছি এবং পরিস্থিতি এখন আমাদের পরিস্থিতিটা মানে চেঞ্জ হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আর্তের পাশে এনএসএস ইউনিট খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র শিক্ষক নেপাল বিধ্বস্ত জনসাধারণের জন্য ত্রাণ তহবিল গঠনে শুক্রবার মাঠে নামল ছাত্র যুব। আর কত শিওরে ওঠা, সময়ে সময়ে প্রশ্ন উঠছে নেপালে বিধ্বংসী ভূমিকম্পে মৃতদের প্রতি শোক জ্ঞাপন করে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিল গঠন করতে গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে শুক্রবার খোয়াই সুভাষ পার্ক বাজার চষে বেড়ায়। লক্ষ্য নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ক্ষুধার্ত মানুষের জন্য কিছু করা, আর সেই লক্ষ্যে ভারতবর্ষ জুড়েই ত্রাণ তহবিল গঠন করা হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, সম্প্রতি সংস্কৃতির শহর খোয়াইতে অধিকাংশ সরকারি বেসরকারি অনুষ্ঠানেই ব্যানারে, ফেস্টুনে, পোস্টারে বানান বিভ্রাট সবার দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও সংশোধন হচ্ছে অনুষ্ঠান চলাকালীন, আবার কোথাও কোথাও তা হচ্ছে না। যেমন শুক্রবার খোয়াইয়ের বনেদি স্কুল বলে পরিচিত খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে যে ব্যানার ব্যবহার করা হয়েছে তাতে
স্পষ্টতই বোঝা যাচ্ছে সাহায্যার্থে বানানটি সাহায্যার্থে ছাপা হয়েছে। কিন্তু এত বড় স্কুলের শিক্ষকরাও এই বানান বিভ্রাট থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন না। বিষয়টি খোয়াইবাসীর নজর কাড়লেও শিক্ষকরা এ বিষয়ে অন্ধকারে। আমরা খোয়াই সরকারি দ্বাদশ বিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা বেরোচ্ছি। সাম্প্রতিককালে যে ভূমিকম্পে নেপাল ও ভারতে যে নিরীহ হাজার হাজার মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে তার প্রতি আমরা শোকস্তব্ধ এবং ওনাদের যে নিরীহ মানুষরা এখনও ক্ষুধার্ত অসহায় মানুষদের সাহায্যের জন্য আমরা ত্রাণ তহবিলে সংগ্রহ করেছি। খোয়াই বাজারের ব্যবসায়ীবৃন্দদের থেকে আমরা বিপুলভাবে সাড়া পেয়েছি, এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ সবাইকে। এদিকে নেপালে মৃত্যুর মিছিল এখনও অব্যাহত। নেপালের ইতিহাসে বিগত ৮০ বছরে এমন ধ্বংস দেখেনি নেপালবাসী। সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮০ লক্ষাধিক মানুষের পুনর্বাসন ও ত্রাণ সরবরাহ এবং প্রায় ৭০,০০০ স্থাপনা ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। আহতদের সংখ্যা ১১,০০০-এরও বেশি। ভূকম্প বিধ্বস্ত নেপালে সাহায্য আসছে অকাতরে। ভারত তো আগেই হাত বাড়িয়েছে। নেপালকে স্বমহিমায় ফিরতে কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। এছাড়া আগামী ৩ মাস নেপালের লক্ষ মানুষকে নিখরচায় খাবার যোগানের ব্যবস্থা করবে তারা। শনিবার কাঠমান্ডু এসে পৌঁছছেন রাষ্ট্রপুঞ্জের সচিব ভেলেরি আমোস। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ১ মাসের বেতন দিয়ে দিলেন ত্রাণ তহবিলে।